our very special guest, মঞ্চ ও চলচ্চিত্রের ব্যতিক্রমী অভিনেতা কমলাক্ষ চৌধুরী। এবছরের সেরা সেরা মঞ্চ অভিনেতার পুরস্কার পাচ্ছেন কমলাক্ষ চৌধুরী। এবছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার স্পেশাল জুরি পুরস্কারটিও পাচ্ছেন কমলাক্ষ চৌধুরী। সম্ভবত নতুন তাই জানেন না, আমি আজকাল ইন্টারভিউ দিই না, সরি। বাচ্চু বলছি, ডিরেক্ট ফ্লাইট যখন একটা বাঙ্গালোর থেকে বাই রোড কত 364 কিলোমিটার। ও মাই গড। তুমি একটা কাজ করো, তুমি একদিন আগে থেকে বুক করো, সকালবেলা আর্লি মর্নিং ফ্লাইট কলকাতা টু মুম্বাই, আর ওই দিনকে রাত 9টা ফটা মুম্বাই টু কলকাতা, ঠিক আছে? আমার একটা বম্বেতে টুকরো ডাবিং আছে, আমি সেটা ফাইনাল করে আমাকে জানো, তারপর বম্বেতে গিয়ে কথা বলবো। ওকে ওকে, একদম ফাইনাল করে যাবো, ঠিক আছে? আরে 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 কি খবর? হ্যাঁ, ধরন ধন্য নট নাট্যকার অমিত নন্দী হঠাৎ এতদিন পর। হ্যাঁ, সরি সরি, তুমি তো আবার রবীন্দ্রিক উচ্চারণ পছন্দ করো। অমিত ঠিক আছে, যোগ ব্যাপার। এবার বলো, কি শো, কবে, নাটক কোথায় হচ্ছে, কোন নাটক? হ্যাঁ, আরে খুব করছে কি নাটক, কবে শো, কোন অডিটোরিয়ামে, মানে এগুলো কেন জানতে চাই, কোন অডিটোরিয়ামে কেন হচ্ছে সেটা জানতে চাই কেন? এই তো আরে বস, তুমি তো কি বলবো, নাটকের ব্লকিং, লাইট, সেট, মিউজিক এসব নিয়ে মাথা কাম। ক্রিকেট নিয়ে কখনো স্টাডি করেছো? মাঠের চরিত্র, পিচের চরিত্র, ক্রিকেটারদের হ্যাবিট, ওদের পছন্দ অপছন্দ, এসব স্ট্র্যাটেজির কথা জানো? মানে পড়েছো কোনোদিন? পড়োনি তো? তাহলে একটু জ্ঞান শোন, তোমার নাটকের সংলাপে হয়তো কাজে লাগে। এই অমিত একদম ধরো তো, না না অপরিচিত তো বুঝেছি, কিন্তু আপনি কে, কেন বারবার মোবাইলে ফোন করে ডিস্টার্ব করছেন? আমি তো আপনাকে বলেছি যে আমি ইন্টারভিউ না 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 আমি ইন্টারভিউ দেবো।
কি হলো ভদ্রভাবে কথাটা বললে বুঝি বোঝা যায় না নাকি? আমি তো একটু আগে থেকে বলে যাচ্ছি সময় নেই যে আমি ইন্টারভিউ দেবো না, ইন্টারভিউ দেওয়া বন্ধ করে দিচ্ছি। কেন বারবার মোবাইলে ফোন করে ডিস্টার্ব? এ বাচ্চু, আরে বাবা এটা কি নাম? বলো কি হবে? মুম্বাই টু কোয়েম্বাটুর রাতের দিকে কোনো ফ্লাইট নেই? আচ্ছা তুমি এক মিনিট এই অমিত, অমিত আমার একটা জরুরি কথা একটুখানি সেরে নিয়ে একটুখানি প্লিজ একটু হোল্ড করো। আমি এক্ষুনি কথা শেষ করি তোমার ফোন। হ্যাঁ ঠিক আছে তুমি ধরো প্লিজ। হ্যাঁ বাচ্চু তুমি ফ্লাইটের টাইমিংগুলো বলো। সকালে না চলবে না, তারপর দুপুরের দিকে কি আছে? 1:10 রেডি ডাইসি? না ঠিক আছে তুমি একদিন আগে টিকিট বুক করো। হ্যাঁ আমার বম্বেতে কতগুলো ডিনারের ইনভিটেশন পেন্ডিং করে আছে, ওগুলো সেরে দাও। তুমি ফাইনাল করে আমাকে জানো। আর শোনো না আমার কথাটা শুনে নাও। হাউ ফার ইজ কোয়েম্বাটুর টু? 2 ঘন্টা ড্রাইভ, গ্রেট। তুমি টিকিট করে আমরা বের করো। না শোনো, হ্যালো বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ একদম ফাইনাল হয়ে গেলে জানা। ঠিক আছে হ্যাঁ অনেক সরি একটু দেরি হয়ে যাবে। কি নিয়ে কথা ছিল বলে? ইয়েস মনে পড়ছে ক্রিকেট। আচ্ছা তুমি কি জানো এই যে সারা বিশ্বে বিভিন্ন মাঠে ক্রিকেট খেলা হয়, তার পিচের চরিত্র কিন্তু একদম, আর পিচের মাপও একদম। হ্যাঁ পিচের মাপ তোমার হয়তো 22 গজ 66 ফিট একচেন বলে, চওড়ায় 10 ফিট, কিন্তু ক্রিকেট মাঠের সাইজ কিন্তু সব জায়গায় একরকম নয়। হ্যাঁ এই তো অস্ট্রেলিয়ার মেলবোর্নে ধরো না, স্ট্রেট বাউন্ডারি 88.6 মিটার, স্কোয়ার বাউন্ডারি 83.2 মিটার। আবার আমাদের ইডেন গার্ডেন্সে স্ট্রেট বাউন্ডারি 76.3 মিটার, স্কোয়ার বাউন্ডারি 66.4 মিটার। আবার সব মাঠে পিচের চরিত্র একরকম নয় ভাই। দিল্লির ফিরোজশাহ মোড়লা আর ইডেন গার্ডেন্সের চরিত্র এক, এটা বিরোধী করে বললাম ওটা আমার সম্পর্ক। এই ঠিক চলছে। অডিটোরিয়াম হলো বম্বের এনসিপি বা বৃত্তি থিয়েটারের সঙ্গে আমাদের 30 মঞ্চ বা 29 মঞ্চ মিলে রাইট, বোঝা গেল? ক্লিয়ার? ওকে এবার বলো কি প্ল্যান করছো? 6টা শো? আরে 6 দিন আমি দেবো করতে? না এই তো 15 মালিকেরই আউটডোর, ফিরে এসে একটা নতুন বাংলা শুরু, একটা ছেলে করছে কনসার্ট নিয়ে, তার 15 দিন পুরোই আউটডোর। আমরা অবশ্য 2 মাস থেকে কাজ বাজে ফিরে আসবো। তারপর বম্বের একটা ওয়েব সিরিজ আছে, লোকেশন এখনো জানি না। আমি একটা সিরিয়াস নিয়ে কথা বলবো রাখি, তুমি সানডে ট্রিপিল শো রাখো। আরে না হাউসফুল হবে, আমি বলছি তুমি দেখে নিও, আমার কথা শোন। আচ্ছা বেশ, হাউসের টিকিটের টাকাটা আমার থেকে কেটে নিও। না আচ্ছা তুমি দেখো, আমার কথা মিলিয়ে নাও তুমি। হ্যাঁ তোমার ট্রান্সপোর্টেশন কম হবে, পাবলিসিটি কম হবে, সেটেলাইট সস্তা করবে। আরে ভাই বম্বেতে এখন এভাবেই কাজ হচ্ছে। হ্যাঁ নাসিরুদ্দিন শাহ, পরেশ রাওয়াল, মনোজ যোশীর এভাবেই কাজ হচ্ছে। হ্যাঁ শোনো ওই মাদিকেরির আউটডোরটা সেরে ফিরে এসে মাঝে একটা উইকেট পাচ্ছি না, ওই সানডে তুমি ট্রিপল শো রাখো, মর্নিং ম্যাটিনি ইভিনিং 10টা 3টে 7টা, একটাই নাটক রিপিট শো, ঠিক আছে? নাটক নিয়ে ভাবছো? এই শোনো না, আমার একটা কথা রাখবে। হ্যাঁ রোদ্দুর অবলকান্তিটা করো, অনেকদিন করবে না, দুর্বলতা তো একটা আছে না, তাহলে তুমি হল বুক করে বিজ্ঞাপনটা করে দাও। আর আমার কথা যদি মেলে তাহলে পুরুলিয়া আউটডোরটা সেরে ফিরে এসে মাঝে একটা উইকেন্ড পাচ্ছি না। দাঁড়াও 1 মিনিট ধরো, দেখো সেকেন্ড সানডে সেকেন্ড উইকেন্ড হচ্ছে, শনি রবিটা বলছি। হ্যাঁ একদম এক্সাক্টলি, ওই শনিবার ডাবল, রোববার ট্রিপল শো। না আমি ফিরে এসে তোমার ফোন করো। একদম
এই অমিত, এই ফোনে কেউ একটা ট্রাই করে চাইলে কল করে। ঠিক আছে, ঠিক আছে, যা উনিও তো কেটে দিন। হ্যালো মিরাদি, কি খবর? দর কেমন চলছে? ভালো চলছে, গুড। ভালো চললি কেন? তারপর নাটকের শো, নাটক শো তুমি ঠিক করবো। তাছাড়া আপনার দলে তো কাজ করেছি। এবার কি নতুন নাটক পারলে আপনার? আরে বাহ, দারুণ খবর। তাহলে একটা কাজ করুন না, আমি আছি, নিশ্চয়ই আছি। তাহলে একটা কাজ করুন, আপনি কালকে কারো হাত দিয়ে টেক্সটটা পাঠিয়ে দিন। ওর সঙ্গে বেরিয়ে যাচ্ছে প্লেনে করে। না না, উঠতে নয়, একটা শুটিংয়ের কাছে কালকেই পাঠান, একদম ফাইনাল। হ্যাঁ, না 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 না, বিষয় নিয়ে আপনি আগে থেকে একদম বলবেন না। আমি নিজে নাটকটা করে সেটা ফিল করতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, ফিরে এসো। মিরাদি, হ্যালো, শুনতে পাচ্ছেন? এই আপনার ছাত্রীরা এখন বাধ্য তো? আরে ছাত্র মানে 3টি বিচ্ছু, সুগার, প্রেশার, কোলেস্ট্রল। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ও দেখি ভয়েস মেসেজে কে কে আছে। হ্যালো স্যার, আমি আপনার একজন অপরিচিতা। আপনার যদি মোবাইল নাম্বার আমার কাছে আছে, তাতে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কথা বলার কোনো সুযোগ আপনি করে দেননি। তাই কাস্টমারের হোয়াটসঅ্যাপে এই ভয়েস মেসেজটা পাঠাচ্ছি। আসলে আমি সাংবাদিকতার ডিপ্লোমা করেছি স্যার, চাকরির শিশুর চেষ্টা করছি জানেন। অন্যান্য মধ্যবিত্ত পরিবারের মতো আমার নানা ধরনের সাংসারিক দায় আছে। না না, আমি সেটা বলতে চাই না, কারোর থেকে কোনো রকম সাহায্য আমি চাই না। আমি শুধু আপনার একটা সাক্ষাৎকার চাই। স্যার প্লিজ বন্ধ করে দেবেন না, সেই ভয়েসটা শুনবেন স্যার। আমি জানি যে আজকাল আপনি সাক্ষাৎকার দেন না, কিন্তু এই নাটাও তো আপেক্ষিক। সাক্ষাৎকার ছোটখাটো কথোপকথনের জন্য হয়তো দেন না, তবে ম্যাগাজিন বা নিউজ পেপারের ভবিষ্যতে আপনার কোনো সাক্ষাৎকার কখনো প্রকাশ পাবে না, সেটা কি বলা যায়? দেখুন স্যার, আমি জানি না যে আপনি আমার ভয়েস মেসেজটা আদৌ শুনবেন নাকি না শুনে ডিলিট করে দেবেন। তবে যদি শুনেন তাহলে আপনাকে জানাই যে আমার একটা চাকরি প্রয়োজন। আপনি সাক্ষাৎকারটা পেলে না আমি চাকরিটা পাবো। আমার মতো অসুবিধা শুনলাম না কি কোনো আপনি আমি নাম্বার দিচ্ছি না, আমার ম্যাগাজিনে থেকে আমি টাকাটা ফোন করবে। আর আমি আমার তো ছবিও তাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। যদি আপনি তখন আজকে তার সময় তারিখ করে দেবেন, আমি নিজে গিয়ে আপনার বাড়িতে আপনার সাক্ষাৎকারটা দিতে পারি। দেখুন স্যার, লড়াই করে এগোর জন্য জীবনে কারো না কারো সাহায্য তো লাগে, না হয় আপনি কিছুই আমার জন্য করবেন। দাদা, আমি সভ্য বলছি। আমরা কিন্তু মোবাইল ফোনে পাচ্ছি না। আমরা কস্টিউমের মালিকে টেলার আসবে, আমি ওর নাম আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করেছি। আমরা বাড়িতে আসার আগে আপনাকে ফোন করে দেবেন। আমার একটা ছবি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি স্যার।
গণেশদা দেখো কে এলো। গণেশদা, ও গণেশদা তো আবার দেশে বাড়ি গেছে, ভাইটির গ্রামের বিয়ে আছে বলে ছুটি ছুটি নেই। আসছি আসছি। বলুন কি ব্যাপার? নমস্কার, আপনার সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। ও বুঝতে পারছি। বসুন। বলুন। হ্যালো, বলুন কি ব্যাপার? হ্যাঁ, আমার ম্যাগাজিন এডিটরের সঙ্গে আপনার কথা হচ্ছিল ওই ইন্টারভিউর ব্যাপারে। ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে। বসুন। মানে আমার গণেশদা মানে যিনি কিভাবে আমার বাড়িতে থাকে, ছুটি নিয়ে দেশে বাড়ি গেছে, আপনি জানিয়ে ফেলুন। বসুন। না, মানে আমার ম্যাগাজিন এডিটরের কার্ড, এর মধ্যে আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। এই নাম্বারটা তো? হ্যাঁ, আপনি কিছু একাই থাকবেন? আপনি বসুন, দাঁড়িয়ে থাকুন। একা কোথায়? গণেশদা তো সেই কবে থেকে আমার সঙ্গে থাকে। না, মানে আমি আসলে ফ্যামিলির লোকজন নিয়ে করছিলাম আর কি। দেখুন, গণেশদাকে আমি আমার পরিবারের একজন বলি। ভাই দাদা, আপনার ম্যাগাজিন এডিটরের সঙ্গে আমি ইন্টারভিউয়ের ব্যাপারে কতগুলো সাবমিশন দিয়েছিলাম, তিনি নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিলেন যে আর 5টা সাক্ষাৎকারে যে ধরনের প্রশ্ন করা হয়, মানে আপনি কলকাতার লোক না বাইরে থেকে এসেছেন, কিভাবে অভিনয় জীবনে এলেন, কোন নাটক বা সিরিয়াল দিয়ে আপনার জয়যাত্রা শুরু, এই ধরনের প্রশ্ন আপনাকে করা যাবে না। আসলে কি জানেন তো, মানে এর আগে 70 আসলে ইন্টারভিউতে এই ধরনের এক প্রশ্ন উঠিয়ে ফিরিয়ে বেরিয়ে গেছে। সুতরাং নতুন করে চরিত্র চর্চা করুন। শুরু। হ্যাঁ, আমি ঘর থেকে প্রশ্ন শুরু করতে চাই। আপনার ঘরটা একবার বলে দেখতে পারি? শিওর। আপনার ড্রয়িং রুমের ডেকোরেশনটা কিন্তু বেশ অন্যরকম। চার্লি চ্যাপলিন, রিচার্ড বার্টন, Bertolt Brecht, Marlon Brando। স্যার এই ফ্রেমটা খালি কেন স্যার? এটা কি আপনার ছবি? ওটা কোনোদিন ভেবে দেখিনি। মিস্টার চৌধুরী, আমি আমার কমলাকে বলতে পারবো, আমি কিছু বলতে। সরি, আপনি আমার চেয়ে বয়সে অনেকটাই বড়। সরাসরি কমলাক্ষ আমি আপনাকে বলতে পারবো। বেশ তো, আপনি যেভাবে স্বচ্ছন্দ। থ্যাংক ইউ। তাহলে আমরা ইন্টারভিউটা শুরু করি। হ্যাঁ? Sure. না, আমার কোনো আপত্তি নেই, তবে আপনার ম্যাগাজিন এডিটরকে বলবেন যেন ইন্টারভিউ ফাইনাল কপি আমাকে মেল করে পাঠিয়ে দেয়। আমি ইয়েস বললে তবে ওটা শিওর স্যার, বলুন বলুন। বাস নেই, ওরা শুরু। অন্যান্য সেলিব্রিটিদের বসা করে আমরা প্রচুর বইপত্র লিখতে পারি। আপনার বসা করে সেসব কিছুই নেই। এর কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই আছে। তার কারণ আমি মনে করি বইটা পড়ার জন্য, ঘর সাজাবার জন্য। আর এই ঘরটা আমার অফিস রুম বলতে পারে, মানে প্রায় অনবরত লোকজন আশেপাশে। তবে প্রত্যেকের জন্য আমি আলাদা সময় কাট করে রাখি। যেমন আপনি আজকে আসবেন বলে 2 ঘন্টা আমি কাউকে আসতে পারি। আপনার সঙ্গে কথা হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, আমার একটা ছবি স্ক্রিপ্ট রেডি গেছে। এই ঘরটা আমার কি বলবো, অফিস রুমও বলতে পারে, আর ওইটা আমার হবি রুম। ক্রিকেট ভালোবাসা, তাই আমি ক্রিকেটের ছবি ওখানে দেখি। এখানে যে ছবিগুলো দেখছি তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে কৃতি এবং বিখ্যাত। কিন্তু অবাক লাগছে, একজন মহিলার ছবি, কৃতি বা খ্যাতনামা একজন মহিলাকে কি আপনি খুঁজে পান? দেখুন, এভাবে জেন্ডার বায়াস হয়ে নিজের ভালো লাগাকে রেগুলেট করা যায়। আমার যাদের ভালো লাগে তাদের ছবি আমি দেখেছি, ব্যাস। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা,
শাড়িটা আপনি হয়তো অনেক বেছে বুঝে পছন্দ করে কিংবা মানে অনেক 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 বেছে বুঝে তো অনেক শাড়ি পেয়েছি এই শাড়িটা, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার আগে অনেকেই হয়তো এই শাড়িটাই রিজেক্ট করে দিয়েছে। তাছাড়া আমার পছন্দের মানুষের তালিকা অনেক লম্বা, বুঝতে পেরেছেন? সবার ছবি টাঙানো অত বড় বাড়িতে তো আমি বাস করি না। নেক্সট কোশ্চেন। স্যার, আমি আপনার প্রায় সবকটা সাক্ষাৎকার করেছি। অনেক জায়গায় আপনি বলেছেন যে বিদেশি অভিনেতারা আপনাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। আবার বিদেশি অভিনেতা কেন, অভিনেত্রীরা নন কেন, সেটা তো না। না, আমি জানতে চাইছি ঠিক কোন কোন বিদেশি অভিনেতারা আপনাকে ইনফ্লুয়েন্স করে। বিদেশি অভিনেতা বলতে বেসিক্যালি আমরা ব্রিটিশ এবং মার্কিনীদেরই বুঝি। বিদেশে যেমন লরেন্স অলিভিয়ার, রিচার্ড বার্টন, মার্কিনীদের মধ্যে মর্গান ফ্র্যাঙ্কলিন, ডাস্টিন হফম্যান। আর স্বদেশে তো অনেকে আছে, কত নাম? শ্রীরাম লাগু, অমর পালেকার, নাসিরুদ্দিন শাহ, অঙ্কিত, ইরফান খান, আমির খান, উৎপল দত্ত, সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, অজস্র অভিনেতা। এরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাকে অনুপ্রাণিত, প্রভাবিত করেছেন এবং দিক নির্দেশ করেছেন। আপনি এত কিছু একসাথে করেন, বাংলা, হিন্দি সিনেমা, ওয়েব সিরিজ, বাংলা থিয়েটার, আপনার কখনো মনে হয়নি যে আপনি অভিনেতা হিসেবে একঘেয়ে হয়ে যাচ্ছেন বা অধিক ব্যবহারে আপনার কর্মক্ষমতা শেষ হয়ে আসছে? অধিক ব্যবহারে তলোয়ারে জং পড়ে। আমার কাজ অভিনয় করা, একটা দিয়ে আমি অভিনয়টা সেই অভিনয়টাই করে আসছি। আচ্ছা, আপনি বলুন, একজন ক্রিকেটের শুধু টেস্ট খেলবেন, মানে আইপিএল টি-20 ওয়ান ডে খেলবেন? অনেক বলে দিয়েছি, বলুন আর কি জানাচ্ছি। স্যার, আপনার সাথে কথা বলছি, এটাই আমার কাছে একটা এক্সপিরিয়েন্স। আপনি এত ভালো কথা বলেন, অনর্গল বলতে পারেন, তাই আপনার নাটক দেখতে এত মানুষ আসে, শো হাউস। না না না, একদম ভুল ধরো না। আমার একার জন্য কিছু নয়, আমি বিনয় করছি। আসলে এত বছর বসতে বসতে এখন আমি আমার সম্মানটা ছিনিয়ে আনতে চাই। প্রথম দিকে একটু ঠকেছি তো, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পারফর্মিং আর্ট একা একা হয় না, হতে পারে। ভালো নাটক, সংলাপ, ভালো সেট, মানে এই সমস্ত কিছু এবং সবশেষে পরিচালনা, এই এত কিছুর ওপর আমার অভিনয়টা ডিপেন্ড করে। আরে আমি কি আমার কয়েকটা খারাপ অভিনয় করলে আমার কোনো কিছু ঝুলে যাবে? হ্যাঁ, দেখুন, এই নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত বলতে পারি, ক্রিকেট নিয়েও বলতে পারি। ওটা আমার খুব পছন্দের চাই। একটা নাম হলে তাহলে কি মানে ক্রিকেটার? একটা না হলে কি হতাম, সত্যি তো এটা ভেবে দেখিনি। একটা কি হওয়া যায় আসলে কি জানেন, প্যাশন না থাকলে বিশ্ব। স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রথম জীবনে আপনি ঠকেছেন, সেরকম কোনো এক্সপিরিয়েন্স? অসংখ্য অজস্র আছে, তবে সেই সব নিয়ে আজকে ভাবতে বা আলোচনা করতে চাই না, আবার বলতেও চাই না। অপমান, প্রবঞ্চনা এসব ভুলে গেলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রিভিউটা চলবে কি করে? আপনি তো গ্রুপ থিয়েটার দিয়ে শুরু করেছেন, তারপর নিজে এই গ্রুপ থিয়েটারের কনসেপ্টটাকে ভেঙে দিলেন, মানে কোনো দলে না থেকে সব দলে কাজ করতে শুরু করলেন। নাটক মানে আপনার কখনো মনে হয়নি যে আপনি নতুন প্রতিভার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? তাহলে একটা কথা, 1944 নবান্ন নাটকের ভেতর দিয়ে গ্রুপ থিয়েটারের বীজ তৈরি হয়েছিল বলে মনে করা। আবার আপনি আজকের কাগজে দেখুন, বিভিন্ন দলে নাটকের বিজ্ঞাপন আছে, তারা মধুসূদন করছে, একাডেমি করছে। আমার 60-এর দশকে জন্ম, সুতরাং আমি গ্রুপ থিয়েটার করিও নি, গ্রুপ থিয়েটার ভাঙিনি। তবে দলবল চালানোর ক্ষমতা আমার নেই, তাই ওই পথে যাইনি। রিপার্টারি থিয়েটারে বহু দলের মানুষজন একজন হয়ে একটা কাজ করেন, আমি বিভিন্ন দলে গিয়ে কাজ করছি, কোনো অন্যায় এইসব কারণে আমি আজকাল ইন্টারভিউ দিই, যেন ওই প্রশ্ন শুনে ধরে ধরে উত্তর দেওয়ার অভ্যেসটা চলে গেছে। আসলে অনেক সময় অনেক বেকার মন্তব্য করে ফেলি, পরে ভাবে এগুলো না বললে ভালো হতো। অনেকে অনেক কথা বলেন, উত্তর দিই না, মন্তব্য করি না। আবার ব্যক্তিগত আলাপচারিতা সেগুলো চলে এলে তখন নিজেকে ধরে রাখতে পারি না, বয়স হয়ে যাচ্ছে। অনেক বলে দিয়েছি, আমার মনে হয় আপনার এডিটার এতেই খুশি হবে। স্যার, আমি ঠিক করে এসেছিলাম কাগজ খাতা কলম দিয়ে আপনাকে ধরে ধরে প্রশ্ন করবো না, মানে আলাপ চাইটাকে ধরে প্রসঙ্গ থেকে প্রসঙ্গতরে যাবে। কিন্তু কমলাক্ষ চৌধুরী লোকটি
এত টকেটিভ যে আপনি খেয়ে রাখতে পারছেন না, তাই তো? না, শুনতে আসলে ইন্টারেস্টিং লাগছিল, তাই নেক্সট কোশ্চেন নিয়ে আমি ওয়েট করছি। এই যে নেক্সট কোশ্চেন আমার তো আবার এদিকে। না না, আমি আপনার বেশি সময় নেব না। বেশ বলুন। স্যার, আপনি এত ব্যস্ত মানুষ, অথচ আপনার প্রফেশনাল সাইডটা আপনি একাই দেখেন। আপনার কখনো সেক্রেটারি আমার কথা মনে হয় না, বেসিক্যালি একটা চরিত্র অভিনেতা, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে একজন চরিত্র অভিনেতা সেক্রেটারি রাখাটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। থিয়েটার ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, ব্যক্তিগত বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে একটা ছোট্ট জায়গা। তবে হ্যাঁ, বম্বেতে একজন আছেন যিনি আমার কাজ দেখেন, এবং অনেকের কাজ দেখেন, তাই আমারটাও দেখেন। আসলে দেখুন, কাউকে অ্যাপয়েন্ট করলেই তো হবে না, এত উপযুক্ত পারিশ্রমিকটাও তো দিতে হবে, তাহলে তিনি আমার জন্য কাজ করবেন না। স্যার, অল্প কয়েক মাস আগে ওটিটি প্ল্যাটফর্মে আপনার একটা কাজ নিয়ে বেশ অনেকটা মানে হ্যাঁ ওই আর কি। না, কাজ নিয়ে বিতর্ক হয়নি, সেটা বলে আমি খুশি হতাম। আসলে বিতর্ক হয়েছে একটা ইন্টিমেট সিন নিয়ে, যেটা সিরিজের টাইটেলে ইভেন্চুয়ালি দেখানো হয় এবং বারবার দেখানো হয়। বিতর্কটা বোধ হয় সেইগুলো এই বয়সে এসে ওরকম একটা ইন্টিমেট দৃশ্যে অভিনয় করতে আপনার অস্বস্তি হয় না? দেখুন, আমরা যারা পর্দায় এবং মঞ্চে সিনসিয়ারলি অভিনয় করি, তারা সেই চরিত্রটার মতো বিহেভ করে। আর দরবারে ওয়েব সিরিজে কন্দর্প চরিত্র ছিল, কমলাক্ষ চৌধুরী নয়, তাই আলাদা করে মানসিক প্রস্তুতি আমাদের হয়নি। আজ কখন অভিনয় করেছেন? বলছেন না, করেছেন কিনা জানি না, পড়লে বুঝতে পারবেন। একজন একটা চরিত্র জীবন্ত হয়ে উঠে একজন অভিনেতাকে সব কিছু করে দেয়। ওই যেমন হটডর হয় না, সেরকম অভিনেতা চরিত্রটা ঘোরের মধ্যে। রাত দরবারে ওয়েব সিরিজে কন্দর্পের মতো একজন একা পুরুষ মানুষ যখন তার সব সংযম হারিয়ে ফেলে, তখন কমলাক্ষ কি করা যাচ্ছে? তবে একা বলতে পারি যে মেকআপ তোলার পর কোনোদিন কমলাক্ষ রিগ্রেট হয়নি, মনে হয়নি যে কমলাক্ষ চরিত্রটা বেঁচে ভুল করেছে। গল্পের পাগল অনুযায়ী সবটাই স্বাভাবিক বলে মনে হয়েছে। আসলে আসলে আপনাকে তো কখনো আমরা ওরকম বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখিনি। হিন্দি, ইংলিশ ওয়েব সিরিজ, সিনেমা তো আচ্ছা রয়েছে, কিন্তু বাংলায় তো ঠিকই বলেছিস। মানে ইংরেজিটা হচ্ছে ও দেশ, হিন্দিটা ও পাড়া, আর বাংলাটা আপনার বাড়ির ভেতর, তাই তো? হ্যাঁ, কতটা ঠিক বলেছে। ইংরেজিতে তো আচ্ছা হচ্ছে, হিন্দি তো প্রায় হয়তো হয়, কিন্তু বাংলায় এসব হতে নেই, বাড়ির আগ্রহ ব্যাপার, তাই না? আসলে কি জানেন, ভাষা ভিত্তিক সেন্সারশিপ কিন্তু হয় না, মানে আপনি নিজেকে তৈরি করেছিলেন। দেখুন, কয়েকটাদের মধ্যে ট্রাস্ট কোঅর্ডিনেশন খুব জরুরি। মানে উৎসগুলো বিশ্বাসযোগ্য করার জন্য, ইম্প্যাক্ট পাওয়ার জন্য টেকনিক্যালিটিসগুলো বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়। আমি আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছি না। মানে আপনি কি অভিনেতার মানসিক স্থিতির কথা মনে হচ্ছে? আসলে দুজনেই তো রক্ত মাংসের মানুষ। না, সিনেমাতে এসব দৃশ্য খুব টেকনিক্যাল, ওয়েল রিহার্সড, প্রি প্ল্যান্ড, এবং টেকনিশিয়ানদের ভিড়ে কোন পজিশনের কথা মাথায় রেখে, মেক বিলিভের কথা মাথায় রেখে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 95% ক্ষেত্রে প্রেমহীন জানতেই করি না। ওই যেমন অ্যাকশন দৃশ্য হয় না, সবই হয় বিশ্বাসযোগ্য, কিন্তু সকলের শারীরিক আঘাত বাঁচিয়ে এখানে ঠিক করি। বম্বেতে আজকাল অ্যাকশন কোঅর্ডিনেটরের মতো ইন্টিমেসি কোঅর্ডিনেটররাও কাজ করছে। আর থিয়েটারে থিয়েটারে রোমান্স তো আলো আলো সংলাপে, ইংরেজিতেই আলোচনা, তবে স্পন্টিনিয়াস। মিস্টার চৌধুরী, অনেক সময় আমরা দেখেছি যে সেলিব্রিটিরা তাদের পার্সোনাল রিলেশন নিয়ে কথা উঠলে মিডিয়ার উপর রিয়াক্ট, এমনকি তারা তাদের রিলেশনশিপ ইনভলভমেন্টটাও অস্বীকার করে। অথচ একটা কমন পিপল সেটা পারে না। তাকে সবার কাছে জবাবদিহি করতে হয়। স্বচ্ছন্দে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলা যায়, কমেন্ট করা যায়, কিন্তু সেলিব্রিটির ক্ষেত্রে সেটা যায় না। আপনার কি মনে হয় না যে একজন সেলিব্রিটি তার ব্যক্তিগত সম্পর্কে দায়টা নেওয়া উচিত? 100% না, শুধু সেলিব্রিটি কেন, যে কোনো সাধারণ মানুষের কনসিকুয়েন্স বা পরিণামের মুখোমুখি হওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, সেই অর্থে আমি কি সেলিব্রিটি কিনা জানি না, কারণ সোশ্যাল নেটওয়ার্ক আমি অ্যাক্টিভ করি, ফ্যান ক্লাব সামলানোর কোনো দায় আমার নেই, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও করিনি, সুতরাং আমাকেই কে সেলিব্রেট করবে। তবে হ্যাঁ, কিছু মানুষ আমার কিছু কাজ মনে রেখেছেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি ভাগ্যবান যে আমি আমার কাজ স্বীকৃতি পেয়েছি। তবে
আমি আমি এই ধরনের সিচুয়েশনে পড়লে হয়তো ভালনারেবল হতাম, হয়তো ইনভলভমেন্ট রেসপন্সিবিলিটিস অস্বীকার করতাম না। থ্যাংক গড যে আমার সেই ধরনের কোনো সমস্যা নেই, কারণ আমি আনম্যারিড। আনম্যারিড মানে ব্যাচেলর? আমি ভার্জিন নাকি আপনি? ভার্জিন মানে পিওর, নন ইনভলভড। সেলিব্রেসি বলতে যা বুঝি আমরা। আপনি কি টাইট ছিল? এসব কি বলছেন? তাহলে লেট আস স্টপ ইট রাইট হিয়ার এন্ড প্লিজ মাই বোন, প্লিজ ইউ আপনার রেকর্ডিংটা অফ করুন। মোবাইলটা কোথায় আছে? রেকর্ডিংটা অফ করুন। স্যার প্লিজ প্লিজ আমার মোবাইলটা এখানে করছি, আমি অফ করছি। এই জন্য আমি আপনার ম্যাগাজিনে ক্লিপে বলেছিলাম যে আমি আজে বাজে প্রশ্নের উত্তর দেবো না। স্যার আমি তো জাস্ট জেনারেলাইজ করে প্রশ্ন করেছিলাম। আপনি উত্তর দেওয়ার সময় একটা রেফারেন্স ইউজ করেছেন, আমি সেখান থেকে একটা প্রশ্ন ছুড়ে দিই যার উত্তরটা আপনার কাছে নেই, তাই আপনি এতটা উত্তেজিত। না 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 না, আমি এই বিষয়ে আপনার সঙ্গে আর একটি কথাও বলবো না। বেশ, তাহলে আমি বলি, আপনি শুনুন। আপনি কি বলুন? আমি কি বলবো সেটা জানতে গেলে তো একটু চুপ করে বসে শুনতে হবে স্যার। প্লিজ প্লিজ স্যার। বাদুড়ি হ্যাঁ, নামটা শুনেননি? জায়গাটা কোথায়? পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের একটা ছোট্ট গ্রাম। আপনার চেনা হবে না মানে কোনটা যাওয়া ছাড়া আপনার জানার কথা না। গ্রামে তো নাটকের শো সেভাবে হয় না, তাই হয়তো সত্যি জানা। আপনার কতক্ষণ দেরি আছে? আমার ছবি স্পিড বেরিয়ে গেছে। আমার জন্য বরাবর 2 ঘন্টার একটুখানি সময় এখন বাকি আছে। কথা দিচ্ছি তার মধ্যেই আমি সবকিছু শেষ করব। আপনাকে অভিযোগ করার একদম সুযোগ নেই। আচ্ছা স্যার, স্যার সবকিছু তো একটা শুরু থাকে তাই না? যেটা আপনাদের জগতে স্ট্রাগল বলা। ও আপনি তো আমার বলেছেন যে অতীত জীবন নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করা যাবে না। অরুণটা অনেকবার বলেছি, সেসব অনেকবার ছেপে বেরিয়ে গেছে। না, কোথাও আপনি অতীত জীবন নিয়ে কথা বলেননি। এই আপনি আমার সব ইন্টারভিউ পড়েছেন? কাগজে ম্যাগাজিনে তো আপনি ইন্টারভিউ দেন নাম করেন, আমি সব কাগজে ম্যাগাজিনে ইন্টারভিউ আমি পড়েছি। কেন? না মানে আমার সব ইন্টারভিউ পড়লেন কেন? আপনি আমার জন্য ইম্পর্টেন্ট। আই মিন আপনার ইন্টারভিউটা আমার কাছে ইম্পর্টেন্ট তাই না, আমার একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না যে আমার একটা ইন্টারভিউ নিতে আপনি আমার সবকটা ইন্টারভিউ পড়ে ফেললেন। আই ক্যান বিলিভ ইট। বিশ্বাস অবিশ্বাস সবটাই নিজের নিজের অভিজ্ঞতা। আমার আগে যারা আপনার ইন্টারভিউ নিয়েছেন তারা সকলেই নামি দামি সাংবাদিক, তারা তাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করছে। কিন্তু আপনার ইন্টারভিউ তো আমাকে চাকরি পেতে রেখেছিল তাই না? তাই আমাকে একটু ডেসপারেট তো হতেই হবে। স্পেসিফিক প্রশ্ন থাকলে করুন, সময় কিন্তু চলে যাচ্ছে। না 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 সরি স্যার, স্যার আমার ভুল, আমার একদম ভুল। আসলে বেশ খুব গীত এগোচ্ছিল, ওই বাদুরিয়া নামটা না আপনি এত আপসেট হয়ে বললেন, রিয়েলি সরি। না না, আমরা এত বলটা আপসেট হই আপসেট সামান্য ছোটখাটো ঘটনায় আপসেট হলে তো আমাদের কাজ করতে হবে। এত অল্প আমরা আপসেট শহরের মেয়ে বলে ওই জায়গাটার কি নাম বললেন? বাদুরিয়া? ওই বাদুরিয়ার সঙ্গে আপনার কি রিলেশন? সম্পর্ক একটা আছে। আর তাছাড়া সবসময় যেটা দেখে মনে হয় সেটা তো সঠিক নাও হতে পারে তাই না? আচ্ছা একটা অন্য প্রশ্ন, একটা বেকার ছেলে বা মেয়ে বা সদ্য পাশ করা ডাক্তার বা লয়ার সকলের একটা শুরুর লড়াই থাকে তাই না? তাহলে শুধুমাত্র বিনোদন জগতের লড়াইটা স্ট্রাগল কেন বলা হয়েছে? সকলের প্রতিষ্ঠার লড়াই স্ট্রাগল, সকলে। শুধুমাত্র বিনোদন জগৎকে কেন্দ্র করে যেসব পত্রপত্রিকার অস্তিত্ব তারাই সব গল্প লেখে। আপনার একটা সদ্য পাশ করা লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের জীবন যুদ্ধের কথা লেখে। স্যার সাধারণ মানুষের জীবনে তো গসিপ হয় না, আর তাছাড়া সাধারণ মানুষের গসিপে আচরণটা উৎসাহী না। একদম রাইট, ইউ আর ঠিক বলেছি। আসলে কি জানেন, কারণটাও খুব সোজা। যার কাছে পৌঁছানো যায় না তার জীবনে টক জাল স্ক্যান্ডাল চেপে খাওয়া যায়। আপনাকে ঘিরে কিন্তু তেমন কোনো স্ক্যান্ডাল এখন অব্দি মিডিয়াতে শোনা যায়নি। সেটা আমার সৌভাগ্য, আপনাদের দুর্ভাগ্য বলতে পারি। অথচ
অথবা এমন কোনো গভীর গোপন অতীত যার খোঁজ এখনো কেউ পায়নি? কেন জানি না, আমার মনে হচ্ছে এই মেয়েটি অন্য কোনো উদ্দেশ্যে এসেছে। না হলে বারবার বলা সত্ত্বেও আমাদের ইন্টারভিউতে মেয়েটি কেন এত ডেসপারেট? দেখতে ভালো, স্মার্ট, বুদ্ধিমান। এই মেয়ের ছোটখাটো ম্যাগাজিনে সেলিব্রিটি কভার করার কথাই না। কি ভাবছেন স্যার? কি ভাবছেন? পুরনো কোনো কথা মনে পড়ে গেলে বলবেন, কথা দিচ্ছি। সেরকম কোনো স্কুপ পেলে আমি কিন্তু আপনার সাইডটা প্রোটেক্ট করে স্টোরিটা কভার করব। What do you mean? আপনি এখানে স্কুপ খুঁজছেন? এই জন্য আমি আজে বাজে ম্যাগাজিনে না 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 স্যার, স্কুপ আমি খুঁজতে আসি। স্কুপটা আমার কাছেই আছে। এসে দেওয়ার আগে একটু কথা বলতে। আপনি জানেন আপনি কাকে কথাগুলো বলছেন? জানেন আপনি কাকে কথাগুলো বলছেন? আপনি ভুল করছেন। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাকে ওকে 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 এনাফ ইজ এনাফ। ইউ প্লিজ মে গো নাও, প্লিজ। আমি তো আগেই বলেছি স্যার, আমার জন্য বরাদ্দ সময়ের আগে আমি চলে যাবো। বাড়তি সময় আমি নেব। কিন্তু আমি তো আপনার সঙ্গে একটি কথা বলবো না। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না, কারণ উত্তর দিতে আমি বাধ্য নই। আমার জন্য নয়, আপনার জন্য। আপনার নিজের সম্মান বাঁচানোর জন্য আপনাকে তো উত্তর দিতেই হবে। আমার সম্মান আছে? আমার কি হচ্ছে? আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি। আমি যখন শুনেছিলাম আমিও কিছু বুঝতে পারি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বিশ্বাসই করতে পারি। শুনছি, আর কাছে শুনেছি। সব বলছি, সব। প্লিজ বাদলিয়ার হাত থেকে আমার ভীষণ পরিচয়। আমার কলেজের বন্ধু, বয়স আমারই মতো। আমরা অভিন্ন হৃদয়। ও আমাকে ওর সব পার্সোনাল কথা শেয়ার করে, আমিও করতাম। আমরা একে অপরের সব কিছু জানি। ছোটবেলা থেকে ওর মা আমাকে একাই মানুষ করেছে। প্রাইমারি স্কুল, কলেজ, সেকেন্ডারি স্কুল সব জায়গায় এটাই মেনশন করা থাকতো, মাদার ইজ হার ন্যাচুরাল। ও ছোট থেকেই জানতো যে ওর বাবা মারা গেছে। ওর মা স্কুল টিচার ছিল। ছোট থেকেই ওর মা ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে মাই তার সব। ওর মা খুব জেদি বলেছিল। ওর বাবার কোনো রকম অস্তিত্ব মেয়েটির জীবনে বা ওদের সংসার ছিল। একবার একজন ব্যাংক ম্যানেজার ওর মাকে মেয়েটির বাবার নাম লেখায় জোরাজুরি করায় ওর মা সোজা হেড অফিসে গিয়ে কমপ্লেন করে দিয়েছিল এবং ম্যানেজারটাকে বদলি হতে হয়েছে। আমি ওর বাড়িতেও গেছি। মৃত বাবার কোনো ছবি দেখতে না পেয়ে বেশ অবাকও হয়েছি, কিন্তু পাছে কিছু মাইন্ড করে তাই কখনো জিজ্ঞেস করতে পারি না। কি অদ্ভুত ব্যাপার! মানে আমি বুঝতে পারছি না যে আমি আমার সময় নষ্ট করে আপনার বান্ধবীর গল্প শুনবো কেন? শুনবেন, শুনবেন, কারণ আমি স্কুপটা আমার বান্ধবী থেকে পেয়েছি। আসলে সব মুখের কথা নয়, এভিডেন্স সমেত। এরপর অনেক বছর কেটে গেল, আমরা কাজ করে গেলাম। তবে আমাদের মধ্যে রেগুলার যোগাযোগ রয়েছে। মেয়েটি তার মায়ের মতো শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। মায়ের বয়স হয়েছিল, তাই মাকে ছেড়ে অন্য কোনো মানুষকে ভালোবেসে বিয়ে করে আলাদা করে সংসার পাতার কথা মাথাতেও
এভাবে দিন কেটে যাচ্ছে। একদিন হঠাৎ তার মায়ের শরীরে ধরা পড়লো এক ঘোড়া। মেয়েটি যথাসাধ্য চেষ্টা করলো চিকিৎসা করার, কিন্তু কোনো উন্নতি হলো না। 1.5 বছর আগে মৃত্যু শয্যায় তার মা মেয়েটিকে তার পিতৃ পরিচয়টা জানাত। মা বাবার প্রথাগতভাবে বিয়ে হয়নি, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। তাই মা তার নিজের পরিবারকে ছেড়ে চলে এসেছিলেন মনের মানুষের কাছে। কিন্তু সন্তানের অস্তিত্বের কথা জানতে পেরে সেই মানুষটি ভয় পেয়ে যান এবং সন্তান সম্ভবা প্রেমিকাকে ছেড়ে পালিয়ে যান, নিজের বিন্দুমাত্র অস্তিত্ব না রেখে। প্লিজ স্টপ ইট। যত সব বস্তা পচা সিনেমা। মৃত্যু শয্যায় তার মা তাকে সব বলেছে মেয়েটি যখন প্রাইমারি স্কুলে তখন ওই লোকটির ছবি বেরোয় খবর করেছে। কিন্তু তার মার ওই ছবিটা থেকে একবারও মনে হয়নি যে ওই ভীতু মানুষটাকে নিজের জীবনে ফিরিয়ে আনে। তাই কাগজটা তিনি ছিঁড়ে দিয়েছেন। তারপর সময়ের সাথে সাথে ওই লোকটি যত নাম বেড়েছে, যত খ্যাতি বেড়েছে, মা তত নিজেকে গুটিয়ে নিয়েছে। খবরের কাগজে খবর বা ছবি বেরোলে সে কাগজটা তিনি ছিঁড়ে জ্বালিয়ে কথা বলছেন তখন থেকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন আপনি। আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। গ্রামের শিব মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছিল। আলমারিতে এত বছরে সযত্নে রাখা মালা পরা নবদম্পতির সাদা কালো একমাত্র ছবি হদিস দিলেন মা। মেয়েটি ছবি এনাকে তো সারা বাংলা নয়, গোটা দেশ। কিন্তু না, মৃত্যু পথযাত্রী মায়ের করার উপদেশ, উনি বেঁচে থাকতে মানুষের সাথে যোগাযোগ করা যায় না। মেয়েটি মায়ের কথা রাখল। মা চলে গেল। মা মারা যাওয়ার দিন শ্মশান থেকে ফিরে নিজের নাম ঠিকানা গোপন করে সবকিছু জানিয়ে একটা চিঠি পাঠালেন ওই বিখ্যাত মানুষের ঠিকানা, কিন্তু কোনো উত্তর এলো না। বহুদিন ধরে আমার কাছে আমি সব জানতাম। আর ওই ছবিটা আমি দেখুন তো মিস্টার কমলাক্ষ চৌধুরী, আপনার 25 বছরের চেহারাটা চিনতে পারেন কিনা? আপনার বান্ধবী না? বলুন না প্লিজ, চুপ করে থাকবেন। আপনার বাবা এক মিনিট। স্যার ছবি নষ্ট করবেন না, আমি কিন্তু কপি করে রেখেছি স্যার, প্লিজ স্যার। এই ব্রাউন খামে এই চিঠিটা আমার কাছে অনেকদিন ধরে পড়ে আছে। ওপরে কোনো নাম ঠিকানা নেই দেখে আমি খুলি, মানে আমার কাছে অভিনয় করতে চাই অনেকে, অনুরোধ পাঠায়, চিঠি পাঠায়, ছবি পাঠায়। আমার বিশেষ করুন আমার সব কিছু পড়ার সময় হয়ে ওঠে না। আমি যা বলে গেলাম চিঠির মধ্যে ঠিক ওই কথাগুলোই লেখা আছে। কি আমার কথার সাথে চিঠির কথাগুলো মিলে গেল? আপনি চিঠির কথা জানেন কি করে? এত চিঠি আপনার নাম কি? কেন? চিঠির শেষেই তো লেখা আছে অপরাজিতা বসু। ও, ওখানে আমার মায়ের নামটা উল্লেখ করা আছে, অঞ্জলি বসু। সেটা আপনাকে বলা আসলে চিঠির উপরে আমার নাম ঠিকানাটা গোপন করেছে, পোস্ট করেছি কলকাতা। কারণ বাদুলিয়া দেখলে তো আপনি চিঠিটা পড়েও দেখবেন না, ছিঁড়ে ফেলে দেবেন।
তার মানে ইন্টারভিউ দেওয়ার ব্যাপারটা পুরোটা নাটক। নইলে যে আপনার মুখোমুখি হওয়া যেত না মিস্টার চৌধুরী। আপনি যে মেয়েটার কি নেই, কোনো প্রমাণ নেই। আর আমি কোনো প্রমাণ দিতেও চাই না মিস্টার চৌধুরী। আপনি তো অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান আপনার, অনর্গল কথা বলতে পারেন, আত্মবিশ্বাসী ভালো অভিনেতা। কিন্তু মানুষের সম্পর্ক যে প্রমাণ দিয়ে মাপা যায় না, এই সহজ সরল সত্যটা আপনি জানেন না মিস্টার চৌধুরী। আপনি জানেন না যে সম্পর্কের কোনো বাজার মূল্য হয় না, কোনো ডকুমেন্টেশন হয় না, আধার কার্ড, পাসপোর্ট সব কিছু দিয়ে প্রমাণ করা যায়। কিছুক্ষণ আগে আপনি সম্পর্কের দায় নেওয়ার কথা বলছিলেন, অথচ এখন আপনি অথেন্টিসিটি ডিমান্ড করছেন, প্রমাণ চাইছেন। কেন জানেন? কারণ আপনি ঢাল খুঁজছেন, ঢাল। মা চলে যাওয়ার পর আমার অস্তিত্বটা বিপন্ন হয়েছে। এত বছর আমি মাকে ছাড়া তো কিছুই পাইনি। ঠিক শেষ সময় এসে মা যে পরিচয় দিলেন, তাকে একবার কাছ থেকে দেখার, একটু কথা বলার, কাছে পৌঁছানোর ভয়ঙ্কর ইচ্ছে হয়েছিল জানেন। তার সঙ্গে একটা উদ্দেশ্য ছিল, কমলাক্ষ চৌধুরীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার যে তার করুণা বা স্বীকৃতি ছাড়াও অঞ্জলি বসু বেঁচে ছিলেন এবং অপরাজিতাকেও হেরে যেতে দেননি। কিন্তু আজ আপনার মুখোমুখি সে দেখলাম আমার মা অঞ্জলি বসু ঠিক যতটাই সাহসী ছিলেন, আমার বায়োলজিক্যাল ফাদার দুর্ধণ্ড প্রতাপ অভিনেতা কমলাক্ষ চৌধুরী ঠিক ততটাই ঠিক। আপনার চেহারার এই বেআব্রু কঙ্কালটা ছবিটা ছবিটা আপনার কাছে থাকলে আমার মৃতা মায়ের আত্মার অসম্মান, আর সেটা আমি অপরাধীকে যেও না, আমার তো কিছু বলা থাকতে পারে। অপরাধীকে প্লিজ প্লিজ যেও না, শুধু অপরাধী। ও হ্যাঁ মিস্টার চৌধুরী, ভয় পাবেন না। আপনার এই অসমাপ্ত ইন্টারভিউটা অপ্রকাশিতই থাকবে। আসুন। অপরাজিতা, অপরাজিতা যেও না, দাঁড়াও দাঁড়াও, অপরাজিতা, আমার তো কিছু বলার থাকতে পারে। অপরাজিতা, অপরাজিতা যেও না, অপরাজিতা দাঁড়াও দাঁড়াও, আমার কিছু বলার থাকতে পারে। অপরাজিতা, আমারও তো কিছু বলার থাকতে পারে। যেও না অপরাজিতা।
আমি ঢুকে পড়লাম স্যার, ওই অনেকক্ষণ তেল বাজিয়েছি, দরজাটা খোলাই দেখলাম, তাই